সৌদি আরবের ঘোষণা, ফিলিস্তিন রাষ্ট্র হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক। অভিষেক অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন জো বাইডেন। ৪,৭০০ কোটি টাকা মূল্যের আর্মেনিয়ান অস্ত্র ধ্বংস করল আজারবাইজান। তুর্কি নেতার সম্মানে আজারবাইজানের বিজয় দিবস পরিবর্তন। দখলদারি পাকাপোক্ত করতে ইসরায়েলে ঢুকল ৫০০ আফ্রিকান ইহুদি। ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করল ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। এবার কৃষক আন্দোলনের সমর্থন, জাতিসংঘের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি ৩৬ ব্রিটিশ এমপির। মস্কোতে স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে রাশিয়া। আমার দলে কেউ কেউ আমার মৃত্যু কামনা করে বললেন মমতা ব্যানার্জি। এবং বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডের সন্ধান মিলল আটলান্টিকে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে বেশ কিছুদিন ধরে গুঞ্জন রয়েছে। তবে সেই গুঞ্জন নাকচ করে দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। গত শুক্রবার তিনি বলেছেন, ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলে কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইতালির রোমে মেডিটেরিয়ান ডায়ালগস নামের আন্তর্জাতিক ফোরামের বার্ষিক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রিন্স ফয়সাল ফারহান। সেখানে তিনি বলেন, এমন একটি শান্তি চুক্তি প্রয়োজন যার মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও কার্যকর সার্বভৌম স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। ১৯৬৭ সালের সীমান্ত এলাকা ধরে ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি হওয়ার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা আছে সৌদি আরবের। প্রিন্স ফয়সাল আরও বলেন, চুক্তি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি ন্যায্য চুক্তি অর্জনের জন্য ইসরায়েল ও ফিলিস্তিনকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে গত সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে দুই আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তখন থেকে গুঞ্জন সৃষ্টি হয় সৌদি আরব ও আমিরাত ও বাহরাইনের পথে হাঁটছে। আব্রাহাম অ্যাকডক্স নামের ওই চুক্তি হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায়। চুক্তির শর্ত হচ্ছে, ফিলিস্তিনি ভূমি আর দখলে নেবে না ইসরায়েল। ওই চুক্তির পর প্রথমবারের মতো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের একটি ফ্লাইট যায় আরব আমিরাতে। ফিলিস্তিনের কর্মকর্তারা ওই চুক্তিকে ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত বলে অভিহিত করেছেন। নিজের অভিষেক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি আশা করছি ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে এতে ট্রাম্প উপস্থিত না হলে তার স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রে আগেও ক্ষমতা হস্তান্তর এবং প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্টরা। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামস এবং অ্যান্ড্রু জনসন উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি। এদিকে বাইডেনের জয় ঠেকাতে ট্রাম্পের প্রচারণা শিবিরের করা ৩০টি মামলা আদালতে খারিজ হয়ে গেছে। বাকিগুলো একই পরিণতির দিকে যাচ্ছে। তবে ক্ষুব্ধ ট্রাম্প একের পর এক ফেসবুক ও টুইটারে নির্বাচনে কারচুপি ও জালিয়াতির কথা অব্যাহত লিখে যাচ্ছেন। এছাড়া চলতি সপ্তাহে বাইডেনের ট্রানজিশন টিমের সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, একাধিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অনুরোধও নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েকদিন আগে শেষ হওয়া নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার $4.8 বিলিয়ন মূল্যের অস্ত্র ধ্বংস করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ৪৪ দিনের যুদ্ধ আর্মেনিয়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি হিসাব করেছে আজারবাইজান স্টেট ইউনিভার্সিটি অব ইকোনমিক্স। সেখানে এই তথ্য উঠে আসে। গত ২৭শে সেপ্টেম্বর থেকে নাগোর্নো কারাবাখে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ শুরু হয়। আর্মেনিয়ার দখলে থাকা আজারবাইজানের বিপুল পরিমাণ ভূমি দখলমুক্ত করা হয়। এছাড়া মুখোমুখি যুদ্ধেও পরাস্ত হয়েছে আর্মেনিয়া। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে আজারবাইজানিরা স্থলভাগ ও আকাশসীমা আর্মেনিয়ান বাহিনীর ওপর তীব্র আক্রমণ চালিয়েছিল।
রাশিয়ার মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরের পর আর্মেনিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, যুদ্ধ শুরুর 4 দিন পর দেশটির প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ানকে জানানো হয়েছিল যে ইয়েরেভানের বাহিনী আজারবাইজানি হামলার মুখে টিকতে পারছে না এবং সৈন্যদের মধ্যে ভয় ফুটে উঠেছে। লড়াই চলাকালীন তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন আর্মেনিয়ান বাহিনীর সবচেয়ে বেশি ক্ষতি করেছিল, যা আজারবাইজানের জন্য সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশের মধ্যে নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহুদিন ধরে। 1991 সালে আর্মেনিয়া নাগার্নো কারাবাখ দখল করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে 30,000-এর বেশি মানুষ নিহত হয়। আর্মেনিয়ার বিপক্ষে নাগার্নো কারাবাখ নিয়ে যুদ্ধে 10 নভেম্বর জয়ী হয়েছে আজারবাইজান। এজন্য প্রতি বছর 10 নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। কিন্তু ওই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস হয় দুদিন পিছিয়ে আজারবাইজান 8 নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে। এছাড়া নাগার্নো কারাবাখ পুনর্গঠন ও সংস্কার কাজও শুরু করেছে দেশটি। এখন থেকে প্রতি বছর 8 নভেম্বর দেশটির বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলে আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন। আজারবাইজানের জাতীয় নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ বলেছিলেন, কামাল আতাতুর্ক যেমন তুরস্কের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তি, ঠিক আমাদের আজারবাইজানিদের কাছেও তিনি শ্রদ্ধাভাজন ও প্রিয়। আর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক বলেছিলেন, আজারবাইজানের আনন্দই আমাদের আনন্দ, তাদের দুঃখই আমাদের দুঃখ। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও কয়েকশো ইহুদিকে আফ্রিকা থেকে সেখানে নিয়ে গেছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে 500 ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরই মধ্যে ইসরায়েলে এসে পৌঁছেছে। ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও নানা ধরনের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ইসরায়েলে এনেছে দখলদারেরা। তবে ইসরায়েলে আসা ওই আফ্রিকানদের অনেকেই অভিযোগ করছেন তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেন, খুব শিগগিরই ইথিওপিয়া থেকে শত শত ইহুদি ইসরায়েল এসে পৌঁছবে। বেন গুরিয়ান বিমানবন্দর তাদেরকে স্বাগত জানানো হবে বলেও এর আগে খবর বেরিয়েছিল। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিন মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে 1948 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। এখনও ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে। পশ্চিম তীরে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করেছে ইসরায়েলি সেনারা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক সাংবাদিক সম্প্রতি তার ক্যামেরায় বর্বরে দৃশ্য ধারণ করেছেন। এতে দেখা গেছে জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তা গুড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে। পশ্চিম তীরের কাফর মালিক শহরে সম্প্রতি উচ্ছেদ করা অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। এ সময় নির্দয়ভাবে তাদের হাসতে দেখা গেছে। ইসরায়েলি সেনাদের এ ধরনের বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন বিবেকবান মানুষরা। আনাদোলুর ক্যামেরাম্যান হিশাম আবু শাকরা বলেন, অসহায় ফিলিস্তিনিদের রক্ত দিয়ে হোলি খেলছে ইসরায়েলিরা। ফিলিস্তিনিরা যখন তাদের বাড়িঘর জবরদখলের প্রতিবাদ করছিল, তখন ইসরায়েলির সেনারা তাদের গুলি করে উল্লাসে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। 1967 সাল থেকে ইসরায়েল পশ্চিম তীরে দখলদারিত্ব চালিয়ে আসছে। ভারতের কৃষক আন্দোলন সমর্থন পাচ্ছে বিদেশি নেতাদের। শনিবার ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির 36 জন সদস্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে চিঠি লিখে দাবি করেছেন পার্লামেন্টে এ বিষয় নিয়ে আলোচনা করতে। লেবার পার্টির সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত এমপি তানজিৎ সিং ঢেসি চিঠিতে দাবি করেছেন, ভারত সরকারের নতুন আইন করোনা ভাইরাসের মধ্যেও কৃষকের দেশ জোড়া আন্দোলনে ঠেলে দিয়েছে, কারণ কৃষকদের শোষণ থেকে রক্ষা করতে এবং তাদের উৎপাদিত পণ্যের ঠিক মূল্য নির্ধারণে এটা ব্যর্থ। তন্মজিৎ আরও বলেছেন, ব্রিটেনের সব শিখ এবং পাঞ্জাবের সঙ্গে যাদের জড়িত সবার জন্য এটা উদ্বেগের বিষয়। সারা ভারত এই আন্দোলনে সামিল হচ্ছে। অনেক ব্রিটিশ শিখ এবং পাঞ্জাবিরা তাদের এমপিদের কাছে এ ব্যাপারে আলোচনা চেয়েছেন, কারণ তাদের স্বজনরা এবং পাঞ্জাবে তাদের পূর্বপুরুষদের জমি এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। পাঞ্জাবের 3/4 মানুষ কৃষিকাজে যুক্ত, তাই ভারতের নতুন কৃষি আইন পাঞ্জাবিদের অত্যন্ত অসুবিধায় ফেলবে এবং এটাকে মৃত্যু পরোয়ানা বলে অভিযোগ করেছেন তন্মজিৎ।
জাতিসংঘ কৃষক আন্দোলনকে সমর্থন করেছে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি ডুজেরিক বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর অধিকার আছে এবং কর্তৃপক্ষের উচিত তাদের সেটা করতে দেয়া। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃষক আন্দোলনকে সমর্থন করেছিলেন। বিদেশি নেতাদের এই আন্দোলনের পক্ষে মন্তব্যকে মোদী সরকার অযাচিত মন্তব্য বলে অভিহিত করছে এবং এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উড়িয়ে দিয়েছে। ভারতের সেই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা প্রতিক্রিয়ায় ওই কথা বলেছেন জাতিসংঘের কর্মী। মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের কোভিড-19 টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনো রকম তথ্য প্রকাশ না করেই গত আগস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য স্পুটনিক ভি নামের একটি ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। এখন সেটির প্রয়োগও শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত রাশিয়ায় 23,82,012 জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 41,730 জনের। রাশিয়া এই মহামারীর কেন্দ্র হয়ে উঠছে মস্কো, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ান বলেছেন, স্কুল, স্বাস্থ্যসেবার সমাজকর্মীদের আগেই টিকাটি দেওয়া হবে। যত টিকা আসতে থাকবে এই তালিকা তখন আরও বড় হতে শুরু করবে। এসব পেশার বাসিন্দারা অনলাইনে তালিকাভুক্তির মাধ্যমে শহরের 70টি স্থানে টিকা দেওয়ার জন্য বুকিং দিতে পারবেন। নিজের দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচন নিয়ে নিজ দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীসহ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কেউ কেউ আমার মৃত্যু কামনা করছে, আমি মারা গেলে আমার চেয়ারে বসবেন, কিন্তু মৃত্যু কারো হাতে নেই। মমতার এই কথা শুনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত কেঁদে ফেলেন। ওই বৈঠকে তৃণমূলের কলকাতার কালীঘাটের কার্যালয়ে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজ্য বিধানসভা নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিল-মে মাসে। রাজ্যের 294টি বিধানসভা আসনে ভোট হবে। বিধানসভা নির্বাচন নিয়ে মমতার এই বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও উপস্থিত ছিলেন। মমতা বলেন, এবার নির্বাচনে আমাদের জিততে হবে, লড়তে হবে, আমাদের ক্ষমতায় আসতে হবে। এই রাজ্যের মানুষ তো আমাদের পাশে আছে। তৃণমূল 21-তে এই রাজ্যের ক্ষমতায় থাকার হ্যাট্রিক করবে। বৈঠক দলের নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন, দলের বিরোধীদের নিয়ে কোনো সমঝোতা নয়, যারাই বিরোধিতা করবেন তাদের এই দলে ঠাঁই হবে না। ভালো না লাগলে এখনই ছেড়ে যান দল। যারা সাহস নিয়ে দল করতে পারবেন তারাই থাকুন। দল বিরোধীদের পক্ষ দল থেকে অবিলম্বে তাড়িয়ে দিন। মমতার বক্তব্যের পর দলীয় তৃণমূল সভাপতি সুব্রত বক্সি বলেন, আপনি আমাদের নেত্রী, আপনি চিরকাল আমাদের নেত্রী থাকবেন, আমাদের পথ দেখাবেন, দলকে দিশা দেখাবেন। দক্ষিণ আটলান্টিকে দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডটির। এটা ধীরে ধীরে সাউথ জর্জিয়ার একটি দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবারে বেশ কিছু ছবি তুলেছে ব্রিটিশ বিমান বাহিনী, রয়্যাল এয়ার ফোর্স। এই ছবিটি তোলা হয়েছে একটি A400M উড়োজাহাজ থেকে। ছবিতে দেখা গেছে বরফখণ্ডটি ফাটলবহুল, এর গা থেকে খসে পড়ছে বরফের ছোট ছোট টুকরো। এই বরফের টুকরাটির নাম A68, এর আয়তন 4200 বর্গ কিলোমিটার। বিবিসি জানিয়েছে A400M এয়ারবাসটি নিচ দিয়ে উড়ে 4200 বর্গ কিলোমিটার খণ্ডটি পর্যবেক্ষণ করে। বরফ গলার হার কেমন তা দেখে এরআইএফ। একাধিক ছবিতে দেখা যায় বরফখণ্ডটিতে অনেকগুলো ভাঙা ও ফাটল। ভাঙা অংশ দেখে মনে হচ্ছে পানির স্তরে ছোট ছোট টানেল সৃষ্টি হয়েছে। অ্যান্টার্কটিক বার্গটির বর্তমান অবস্থান সাউথ জর্জিয়ার ব্রিটিশ সমুদ্র সীমায়। দ্বীপটি থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। তবে দ্বীপের কাছাকাছি হওয়ায় উপকূলের অল্প পানির মধ্যে বরফখণ্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা দেখছেন পর্যবেক্ষকরা। স্কোয়াড্রন লিডার মিখাইল উইলকনসিন জানান, বরফখণ্ডটির একেবারে কাছে এবং আবহাওয়া গিয়ে স্যাটেলাইট ট্র্যাকিং এর মাধ্যমে আরও পর্যবেক্ষণ চালানো হবে। এতে আরও বেশি তথ্য পাওয়া যাবে। এর মধ্যে নতুন তোলা ছবি ও ভিডিওর মাধ্যমে আসন্ন সপ্তাহ ও মাসগুলিতে বরফখণ্ডটি কিভাবে আচরণ করবে তা বিশ্লেষণ করা হবে।